নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা রাইনোকট ন্যাজল স্প্রের ক্লিনিক্যাল মনোগ্রাফটাকে একদম ভেঙে ভেঙে খুব সহজ আর যৌক্তিক ধাপে বোঝার চেষ্টা করব। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এর পেছনের বিজ্ঞান থেকে শুরু করে সঠিক ব্যবহার বিধি সবকিছুই থাকছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আচ্ছা, এবার একটু দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই রাইনোকট পরিচিতি, তারপর বুডেসোনাইডের বিজ্ঞান, সঠিক মাত্রার নির্দেশিকা, ব্যবহার ও পরিষ্কারের ধাপ, পার্শ্বপ্রতিক্রিয়া এবং সবশেষে এর নিরাপত্তা ও সতর্কতা নিয়ে কথা বলব। শুরুতেই আমাদের প্রথম বিভাগ রাইনোকট ন্যাজল স্প্রে পরিচিতি, রাইনাইটিস এবং পলিপ থেকে মুক্তি। অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের অ্যালার্জি যে কতটা বিরক্তিকর হতে পারে তা যাদের আছে তারাই ভালো জানেন। দৈনন্দিন জীবন একেবারে অতিষ্ঠ করে তোলে, তাই না? মজার ব্যাপার হলো রাইনোকটের কাজ কিন্তু শুধু সিজনাল বা মৌসুমি অ্যালার্জির মধ্যেই সীমাবদ্ধ নয়। সোর্স ডেটা খুব চমৎকারভাবে দেখাচ্ছে যে এটি সারা বছর ধরে চলা পেরেনিয়াল রাইনাইটিস, ভাসোমোটর রাইনাইটিস, এমনকি নাকের পলিপের লক্ষণগুলো কমাতেও দারুণ কাজ করে। আর হ্যাঁ, শুধু কমানোই নয়, পলিপ অপারেশনের পর সেটা যেন আর ফিরে না আসে তা প্রতিরোধ করতেও এটি একইভাবে নির্দেশিত। তো এটি আসলে কাজ করে কিভাবে? চলুন আমাদের দ্বিতীয় বিভাগে যাই, বুডেসোনাইডের বিজ্ঞান, কোষীয় স্তরের প্রতিরক্ষা। এই স্প্রেটার মূল জাদুকরী উপাদান হল বুডেসোনাইড। এটি মূলত একটি সিনথেটিক বা কৃত্রিম কর্টিকোস্টেরয়েড। এখন প্রশ্ন হল, এটি ঠিক কি করে? এটি কিন্তু শুধু ওপর উপসর্গ কমায় না, বরং প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরির যে মূল জায়গাটা ঠিক সেখানেই বাধা দেয়। হিস্টামিন বা অন্যান্য যেসব উপাদান অ্যালার্জির জন্য দায়ী সেগুলোর কাজ শুরুতেই আটকে দেয়, ফলে অ্যালার্জির চেন রিয়াকশনটা আর সামনে এগোতেই পারে না। এবার এই সংখ্যাটির দিকে একটু খেয়াল করুন, 1000। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বৈজ্ঞানিক তথ্য বলছে আমাদের শরীরে প্রাকৃতিকভাবে যে কর্টিসল হরমোন তৈরি হয় তার তুলনায় এই বুডেসোনাইড এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ কমানোর ক্ষমতা প্রায় 1000 গুণ বেশি। বুঝতে পারছেন বিষয়টা? এই বিশাল ক্ষমতার কারণেই এটি এত দ্রুত প্রদাহ কমিয়ে অ্যালার্জির বিরুদ্ধে একটা মজবুত দেয়াল তৈরি করতে পারে। এত শক্তিশালী একটা বিষয় তখন এর পরিমাণটাও তো ঠিক হওয়া চাই, তাই না? আমাদের তৃতীয় বিভাগটি হল সঠিক মাত্রার নির্দেশিকা, পরিমাপের সঠিকতা। এখানে বয়সের সাথে মাত্রার একটা খুব স্পষ্ট পার্থক্য আছে। সোর্স থেকে আমরা দেখতে পাচ্ছি সাধারণ প্রাপ্তবয়স্ক এবং 6 বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রাথমিক মাত্রা হল দিনে একবার প্রতি নাকের ছিদ্রে একটি করে স্প্রে, মানে মোট 100 মাইক্রোগ্রাম। কিন্তু বয়স যদি 12 বছরের বেশি হয় এবং অ্যালার্জির মাত্রা খুব তীব্র হয়, তবে দিনের সর্বোচ্চ 400 মাইক্রোগ্রাম বা প্রতি ছিদ্রে 4টে স্প্রে পর্যন্ত দেয়া যেতে পারে। তবে এখানে একটা খুব জরুরি সতর্কতা মনে রাখা দরকার। প্রস্তুতকারকের দেওয়া ক্লিনিক্যাল ডেটা বলছে 6 বছরের কম বয়সী শিশুদের ওপর এই ওষুধের নিরাপত্তা বা কার্যকারিতা এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাই সুরক্ষা নিশ্চিত করতে এই বয়সী শিশুদের বেলায় এটি ব্যবহার না করারই নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আসি আমাদের চতুর্থ বিভাগে, ব্যবহার ও পরিষ্কারের ধাপ, শারীরিক রুটিন। স্প্রেটি ব্যবহারের আগে কিছু প্রস্তুতি দরকার। প্রথমেই বোতলটা একটু হালকাভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল গাইডলাইন হল প্রাইমিং। ব্যাপারটা কি? যদি বোতলটা প্রথমবার ব্যবহার করা হয় বা 1 সপ্তাহ ধরে অব্যবহৃত পড়ে থাকে, তবে নাকে দেওয়ার আগে বাতাসে কয়েকবার পাম্প করে নিতে হবে, যতক্ষণ না সূক্ষ্ম কুয়াশার মতো স্প্রে বের হয়। আর হ্যাঁ, ওষুধটা যেন ভেতরে ঠিকমতো যেতে পারে, তাই আগে একটু আলতো করে নাক ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। এবার হলো আসল প্রয়োগ। এখানকার প্রতিটি নড়াচড়া একদম নিখুঁত হওয়া চাই। নাকের ছিদ্রে অ্যাপ্লিকেটর দেওয়ার পর মাথাটা পেছনের দিকে নয়, বরং সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। এরপর নাক দিয়ে শ্বাস নেওয়ার ঠিক সেই মুহূর্তেই পাম্পে চাপ দিতে হবে। আর আসল ট্রিকটা হলো শ্বাস ছাড়তে হবে মুখ দিয়ে, নাক দিয়ে কিন্তু একদম নয়। এই পদ্ধতি মানলে ওষুধটা সোজা নাকের ভেতরের আবরণে পৌঁছাবে, গলার নিচে নেমে যাবে না। স্বাস্থ্যবিধি মানতে সপ্তাহে অন্তত একবার এই অ্যাপ্লিকেটরটা পরিষ্কার করা খুব জরুরি। এখানে একটা কড়া নিষেধ আছে, গরম পানিতে ধোয়ার পর একে স্বাভাবিক বাতাসেই শুকাতে হবে। কোনোভাবে হেয়ার ড্রায়ার বা চুলার পাশে রেখে অতিরিক্ত তাপ দেওয়া যাবে না। অতিরিক্ত তাপে প্লাস্টিকের এই অংশটা কিন্তু গলে বা বেঁকে গিয়ে পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। আমরা এখন পঞ্চম বিভাগে চলে এসেছি, সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া যা আশা করা যেতে পারে। যে কোনো ওষুধেরই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, তাই না? রাইনোকট ব্যবহারের পর স্থানীয় কিছু মৃদু প্রতিক্রিয়া হতে পারে, যেমন ধরুন সামান্য হাঁচি, একটু মাথা ব্যথা, গলা ব্যথা বা মুখ শুকিয়ে যাওয়া। তবে সবচেয়ে দারুণ আর স্বস্তিদায়ক খবরটি হল, ক্লিনিক্যাল গবেষণায় এই ওষুধের কোনো মারাত্মক বা পুরো শরীর জুড়ে প্রভাব ফেলে এমন কোনো সিস্টেমিক পার্শ্বপ্রতিক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি।
এর সুরক্ষা প্রোফাইলটা সত্যিই বেশ চমৎকার। আজকের আলোচনার একেবারে শেষ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ নিরাপত্তা এবং বিশেষ সতর্কতা ক্লিনিক্যাল সুরক্ষা। এই টেবিলটি গর্ভবতী এবং স্তনদানকারী মায়েদের জন্য বেশ স্বস্তিদায়ক একটি বার্তা দিচ্ছে। এফডিএ ইনহেলড বুডেসোনাইডকে ক্যাটাগরি বিতে রেখেছে। এর মানে হল এটি থেকে ভ্রূণের ক্ষতির আশঙ্কা একেবারেই ক্ষীণ। স্তনদানকালেও মায়ের দুধের এর নিঃসরণ এতই সামান্য যে শিশুর উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না বললেই চলে। তবে হ্যাঁ, ক্লিনিক্যাল গাইডলাইন কিন্তু এটাও মনে করিয়ে দেয় যে গর্ভাবস্থায় এটি কেবল তখনই ব্যবহার করা উচিত যখন তা একদম অপরিহার্য। তবে কিছু বিশেষ ক্ষেত্রে চরম সতর্কতা মানতে হবে। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী যদি কারো যক্ষ্মা থাকে, কোনো ধরনের চিকিৎসাহীন ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন থাকে, চোখে হারপিস থাকে, অথবা সম্প্রতি নাকে কোনো সার্জারি বা বড় ধরনের আঘাত লেগে থাকে, তবে তাদের ক্ষেত্রে এটি ব্যবহারে খুব সাবধান হতে হবে। অনেক ক্ষেত্রে এটি এড়িয়ে চলাই ভালো, কারণ স্টেরয়েড যে কোনো ধরনের ইনফেকশনকে আরও উস্কে দিতে পারে। মাত্রাধিক্য বা ওভারডোজ নিয়ে এই তথ্যটি বেশ চমকপ্রদ। ধরুন ভুল করে পুরো 1 বোতল স্প্রে কেউ একবারে ব্যবহার করে ফেলল, ক্লিনিক্যাল তথ্য বলছে, তবুও সাথে সাথে মারাত্মক কোনো শারীরিক বিপর্যয়ের আশঙ্কা নেই। এটা ওষুধটির বিশাল সেফটি মার্জিন প্রমাণ করে। কিন্তু তাই বলে প্রতিদিন অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে দীর্ঘমেয়াদে হাইপারকোর্টিসিজমের মতো হরমোনজনিত জটিল সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এতক্ষণ আমরা এই ওষুধের খুঁটিনাটি অনেক কিছুই জানলাম। বুডেসোনাইডের 1000 গুণ বেশি শক্তিশালী কার্যকারিতার কথা তো শুনলামই, পাশাপাশি দেখলাম এর ব্যবহারের প্রতিটি ধাপ কতটা সুনির্দিষ্ট। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ওষুধটি ব্যবহারের সঠিক শারীরিক কৌশলগুলো নিখুঁতভাবে আয়ত্ত করতে পারাই কি দীর্ঘস্থায়ী অ্যালার্জির এই অন্তহীন কষ্ট থেকে পুরোপুরি মুক্তির সেই আসল চাবিকাঠি হতে পারে? বিজ্ঞান আর সঠিক ব্যবহারের এই মেলবন্ধন সত্যি ভাবিয়ে তোলার মতো। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি সেশনটি সবার জন্য দারুণ তথ্যবহুল ছিল।